শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের তুমুল সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা দেশীয় অস্ত্রের এলোপাতাড়ি আঘাতে প্রভিসি প্রক্টর সহ আহতদের শতাধিক। প্রধান উপদেষ্টার সাথে জামায়াত নেতৃবৃন্দের বৈঠক, নির্বাচনের তারিখ নিয়ে দ্বিমত নেই বললেন তাহের। নির্বাচন ফেব্রুয়ারি রোজার আগে হবে, এই ব্যাপারে আমরা বলেছি আমরা একমত। আলোচনা চলছে, এনসিপির সাথে বসবেন বিএনপির সাথেও। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অশুভ অদৃশ্য শক্তি, মন্তব্য তারেক রহমানের। জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ঝুঁকিমুক্ত নয় গণতন্ত্র। জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ বিনষ্ট করার ক্ষেত্রে প্রস্তুতে সেই অশুভ শক্তির অপতৎপরতা সাম্প্রতিক সময় ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে। ঐক্যে ফাটল ধরাতে বিশৃঙ্খলা করতে পারে ফ্যাসিবাদের দোসররা, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। দ্বিতীয় ধাপে চূড়ান্ত সম্পূরক ভোটার তালিকা দিল ইসি। ডাকসুতে প্রার্থিতা চ্যালেঞ্জ করে প্রতিপক্ষের রিট, আইনিভাবে মোকাবেলার ঘোষণা ফরহাদের। নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে বলছে ছাত্রদল। রাকসুতে নবীন শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অবরুদ্ধ। নূরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, কয়েকদিনের মধ্যেই দেয়া যাবে ক্যাবিনে। বিদেশে নিয়ে চিকিৎসার দাবি গণ অধিকার পরিষদের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক সংঘর্ষের জেরে আজ দুপুর ২টা থেকে আগামীকাল রাত ১২টা পর্যন্ত ক্যাম্পাস এবং এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মধ্যরাতের পর দুপুরে ফের সংঘর্ষে জড়ায় শিক্ষার্থী ও স্থানীয়রা। চলে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া। এখন পর্যন্ত আহত হয়েছেন প্রভিসি প্রক্টর, গণমাধ্যম কর্মী সহ ১৫০ শতাধিক। আর এক চট্টগ্রাম মেডিকেলেই ভর্তি অন্তত ৭৭ জন। সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন জোবরা গ্রামে স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। চলে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ। এ সময় দুপক্ষকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করতে যাওয়া উপাচার্য ডক্টর কামাল উদ্দিন, প্রক্টর তানবীর হায়দার আরিফ সহ অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়। স্থানীয়রা চারদিক থেকে শিক্ষার্থীদের অবরুদ্ধ করে এলোপাথারি কুপিয়ে জখম করে। ধানক্ষেত এবং বাড়ির ছাদেও রামদা দিয়ে কোপাতে দেখা গেছে। ভাঙচুর করা হয় বিশ্ববিদ্যালয় ও পুলিশের ৩টি গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছড়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী। এভাবে দিনভর দফায় দফায় চলে সংঘর্ষ, বাড়তে থাকে আহতের সংখ্যা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতি ও প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। আমরা ব্যাক করব, তখন অনেকেই বলছে যে আমরা যখন একটু সামনে, তখন অনেকে বলছে পেছন থেকে নাকি আমাদের শিক্ষকের গায়ে ঢিল মারা হয়েছে, আমাদের প্রবেশী ছিলেন, তিনি আহত হয়েছেন। এই ঘটনা থেকে আবার উত্তপ্ততার পরাবর শুরু হয়েছে। আমার 2টা বন্ধু এখন হাসপাতালে, একজন সিএমসিতে ভর্তি আর একজন চবি মেডিকেলে ভর্তি, কোপ খাওয়া। আমি তাদেরকেই দেখতে যাচ্ছিলাম, তাদেরকে সিএমসি নিয়ে যাব। পুরাপুরি গতকাল রাত থেকে ইনসিকিউরিটিতে ভুগছি ভাই। আমার ব্যাগ নিয়ে আমি বের হয়ে আসছি লিটারেলি। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে 4 দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আগের রাতে নারী শিক্ষার্থীকে মারধরের বিচার দাবি করেন তারা। এখনো শিক্ষার্থীরা হাসপাতালে বেড়ে কাটাচ্ছে, কিন্তু আমাদের যে হাটহাজারী পুলিশ প্রশাসন বলেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সবাই নির্বিঘাত ছিল। আমাদের আজকে ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট এবং ক্লাস আমরা পূর্ণাঙ্গ বর্জন করেছি এবং আমরা চাই প্রশাসন সেটার সুষ্ঠু জবাব আমাদেরকে দিবে। আমরা চাই যে প্রশাসন হচ্ছে তাদের যে ভূমিকাগুলো পালন করবে। উপাচার্য, উপ-উপাচার্য ও প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা বিক্ষোভস্থানে আসলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। আমরা এর তীব্র নিন্দা জানাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের শিক্ষার্থীদের পাশে আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই সমস্যাটা কখনো সমাধান হবে না আনটিল আনলেস এই এলাকার যে সন্ত্রাসীগুলো তাদেরকে গ্রেফতার করা না হয়। 3টা গাড়ি ভাঙা অলরেডি ভিডিওতে দেখা যাচ্ছে যে 3টা গাড়ি ভাঙা হয়েছে এবং আমাদের ছাত্র ভাইরা জানে যে আমাদের প্রক্টোরিয়াল গাড়িও সামনে অর্ধেক যাওয়ার পর ভেঙে দেওয়া হয়েছে। প্রক্টরের গাড়ি গুঁড়ো করে দেওয়া হয়েছে। আমাদের নিরাপত্তা রক্ষীরা যে গাড়িতে ছিল, নিরাপত্তা রক্ষীদের আহত করে সেই গাড়িও ভেঙে দেওয়া হয়েছে। আহতরা চট্টগ্রাম মেডিকেল, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার এবং হাটহাজারী উপজেলা কমপ্লেক্সে চিকিৎসা নেন। রামদাও ছিল এবং রডও ছিল,
বেশ ভালোই হচ্ছে, খুব ব্রুটালি অ্যাটাক করছে। ক্যাম্পাসে ঢোকার পর থেকে এরকম অনেক ইনসিডেন্ট দেখছি যে কিছু একটা ছোটোখাটো বিষয় নিয়ে স্থানীয়রা খুব অ্যাটাক করে। পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় বিকেলে বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। এদিকে দফায় দফায় সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ে রোববারের সব বিভাগের পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। অন্যদিকে রোববার বেলা 2টা থেকে সোমবার রাত 12টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় 144 ধারা জারি করে উপজেলা প্রশাসন। ঘটনার সূত্রপাত শনিবার রাত 12টার দিকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটে ভাড়া বাসায় প্রবেশ করতে গেলে নারী শিক্ষার্থীর সাথে দারোয়ানের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই শিক্ষার্থী মারধরের শিকার হন। খবর পেয়ে অন্য শিক্ষার্থীরা ছুটে গেলে গ্রামবাসীর সাথে মধ্যরাতে দফায় দফায় সংঘর্ষে অন্তত 50 জন শিক্ষার্থী ও গ্রামবাসী আহত হন। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বিশ্ববিদ্যালয় এলাকায় আমাদের সহকর্মী জুবাইদ ইবনে শাহাদাত আছেন, একটু দেখে আসতে চাই কি আপডেট আছে তার কাছে। আমাদেরকে একটু জানাবেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে তো যৌথ বাহিনীর বৈঠক চলছে, সে বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? আরেকটি বিষয়, আপনি এলাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? এলাকার সার্বিক পরিস্থিতি এখন অনেকটাই আগের চেয়ে শান্ত বলা চলে, যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করছে। আর প্রশাসনের সাথে যে বৈঠকের বিষয়টা, এখানে সেনাবাহিনী, র্যাব, পুলিশ এই বাহিনীর সদস্যরা আছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে তারা বৈঠক করছেন। বেশ কিছুক্ষণ হলো ভিতরে প্রশাসনিক যে ভবনটি আছে সেখানে তারা কথা বলছেন এবং যে সার্বিক নিরাপত্তার বিষয়, সেই নিরাপত্তার বিষয় নিয়ে তারা কথা বলছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে বিশ্ববিদ্যালয়ের যে পূর্বের যে নিরাপত্তার যে বিষয়গুলো সেগুলো তুলে ধরা হবে, পাশাপাশি বর্তমানের যে প্রেক্ষাপট সেটার উপর ভিত্তি করে ভবিষ্যতে যে এই ধরনের অপ্রীতিকর ঘটনা বা সংঘর্ষের ঘটনা যাতে না হয় সেটা নিয়েও কিন্তু তারা কথা বলবেন। শিক্ষার্থীদের কিছু ম্যান্ডেট আছে, সেই ম্যান্ডেটগুলো যাতে বাস্তবায়ন করা হয় সেটাও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে চেষ্টা করা হবে, এমনটা আমরা জানতে পেরেছি। তবে শিক্ষার্থীরা বলছেন এরকম বৈঠক অনেক এর আগেও হয়েছে বা প্রশাসন থেকে তাদেরকে অনেক রকম ফুলঝুরি দেওয়া হয়েছে, কিন্তু তা বাস্তবায়ন হয়নি। দীর্ঘ সময় ধরে স্থানীয়দের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এরকম সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এটা যত সময় যাচ্ছে এটার ব্যাপ্তি বাড়ছে। এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য তারা প্রশাসনের শক্ত অবস্থানের প্রশাসনকে থাকার দাবি জানিয়েছেন। পাশাপাশি যে ঘটনাটা গতকাল ঘটেছে সেই ঘটনা এবং আজকের ঘটনা মিলে, সবকিছু মিলে যারা জড়িত এবং এই যে আহত হয়েছে তাদের সাথে যারা জড়িত এই ঘটনার পেছনে, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা জানিয়েছেন। বৃষ্টি, ধন্যবাদ জুবাইদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের। জামায়াতে ইসলামীর সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এখন এনসিপির সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা, আর এরপর বিএনপির সাথে তিনি বৈঠকে বসবেন। বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়নে কিছু দল অসহযোগিতা করছে। জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন চায় তার দল, আর সেই ভিত্তিতেই নির্বাচন হতে হবে বলেও জানান তাহের। বলেন, প্রধান উপদেষ্টা 3টি বিষয়ে জনগণকে আশ্বস্ত করেছেন, সেগুলো হলো বিচার, সংস্কার ও আনন্দমুখর নির্বাচন। তাহের জানা, নির্বাচনের তারিখের ব্যাপারে জামায়াতের দ্বিমত নেই। একটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য তার। আর বলেন, বেশিরভাগ দল পিআর পদ্ধতি চায়, ভোট ডাকাতি বন্ধে নতুন পদ্ধতিতে নির্বাচন হতে হবে। আর যে সরকার চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না, তাদের পক্ষে এত বড় নির্বাচন আয়োজন করা কঠিন বলেও মনে করেন জামায়াতের নায়েবে আমির। নির্বাচন ফেব্রুয়ারি রোজার আগে হবে, এই ব্যাপারে আমরা বলেছি আমরা একমত। একটা গ্রুপ আগে চাঁদাবাজি করতে, এখন আরেকটা গ্রুপ তো যে সরকার একটা বাস সিস্টেম ক্লিয়ার করতে পারে না, একটা চাঁদাবাজকে ধরে শাস্তি দিতে পারে না, সেই সরকারের এত বড় নির্বাচনে এত বড় সন্ত্রাসী এত কিছুকে কিভাবে ট্যাকেল করবে, আমরা এতে শঙ্কিত এবং আমরা কিছুটা উদ্বিগ্ন আছি। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আমাদের সহকর্মী তাজনুর ইসলাম আছেন, আমরা একটু তার মাধ্যমে আপনাদের আপডেট জানিয়ে দেব। তাজনুর, এই এনসিপির সাথে যে বৈঠকটি চলছে সেটি শেষ হয়েছে কিনা জানাবেন, এবং এরপরে তো আবার বিএনপির সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে, তো বিএনপির নেতৃবৃন্দ যমুনায় এসেছে কিনা তাও জানতে চাই। না, বিএনপি নেতৃবৃন্দ এখনও যমুনায় আসেননি, এখনও আরও 20 মিনিট পরে হয়তো তাদের পৌঁছানোর কথা, যেহেতু 7:30টায় সেই বৈঠকের সময় দেওয়া, হয়তো এর কিছুক্ষণের মধ্যে চলে আসার কথা রয়েছে। তবে আমরা
পেছনে যে দৃশ্যপট সেই প্রস্তুতি দেখে যেমনটি আমাদের মনে হচ্ছে যে হয়তো এনসিপি নেতৃবৃন্দ যারা প্রবেশ করেছিলেন 6:30টার দিকে, 6টার দিকে, তাদের হয়তো বের হবার সময় হয়েছে। যেহেতু জামাত নেতৃবৃন্দ একটু আগে কথা বলার সময় বলছিলেন যে তারা 1 ঘন্টা বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে, এবং ঠিক সেই ধারাবাহিকতা যদি থাকে তাহলে এনসিপি নেতৃবৃন্দের সঙ্গেও সেই 1 ঘন্টা বৈঠক সেটি আসলে 7টার সময় শেষ হয়ে যাওয়ার কথা রয়েছে। আমরা বাইরে যেই অপেক্ষমান যে জায়গাটি, অপেক্ষার যে জায়গাটি, সেখানে গণমাধ্যম কর্মীরা অপেক্ষায় রয়েছে। তারা আসলে অপেক্ষা করছি যে এনসিপি নেতৃবৃন্দ এসে সার্বিকভাবে যে আলোচনা হয়েছে সেই আলোচনার বিষয়গুলো সম্পর্কে তারা যখন ব্রিফ করবেন আমরা আনুষ্ঠানিকভাবে সেটি জানতে পারবো। তবে জামাত যেই বৈঠকটি করেছে জামাতের নেতৃবৃন্দ, তারা বের হয়ে এসে নির্বাচনের সার্বিক পরিবেশ, দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, একই সঙ্গে নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেই পদ্ধতির ব্যাপারে যে আলোচনা, ঐকমত্য কমিশনের যে সিদ্ধান্ত, জুলাই সনদ, এই যে মোটা দাগে যে বিষয়গুলোর উপরে তারা আলোকপাত করেছেন, আলাপ করেছেন, কথা বলেছেন, সেই বিষয়গুলো নিয়ে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়ার কথা গণমাধ্যমের সামনে ঠিক এই জায়গাটিতে এসে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জামাত নেতা তিনি কিন্তু এসে বলেছেন। একই সঙ্গে যে বিষয়টি তিনি খুব গুরুত্বের সঙ্গে বলেছেন, তারা নির্বাচনের তারিখ নিয়ে কোনো রকমের দ্বিমত পোষণ করছে না, তবে এই মুহূর্তে দেশের যেই সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি নিয়ে তাদের ব্যাপক রকমের শঙ্কা রয়েছে। এই জায়গাতে সরকার যেন গুরুত্ব দেয়, এখনই তাৎক্ষণিকভাবে জরুরিভাবে ব্যবস্থা গ্রহণ করে সেই ব্যাপারে গুরুত্ব আরোপ করেছে জামাত নেতৃবৃন্দ। বেশ বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন, ধন্যবাদ তাজনুর। অশুভ অদৃশ্য শক্তির তৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোন কোন দল শর্ত আরোপ করে পরিকল্পিতভাবে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তারেক রহমান। বলেছেন, জনগণের জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়ার আগ পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়। পুঁথিগত সংস্কারের চেয়ে কার্যকর গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা বেশি জরুরি বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, সংস্কারের প্রয়োজন আছে, কিন্তু জনগণের অধিকার চর্চা এবং প্রয়োগের পথে বাধা তৈরি করে কোনো সংস্কার টেকসই হবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ বিনষ্ট করার ক্ষেত্রে প্রস্তুতে সেই অশুভ শক্তির অপতৎপরতা সাম্প্রতিক সময় ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে। যতক্ষণ পর্যন্ত একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়। কার্যকলাপ নেই এমন একটি দল নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং করবে। তাদের প্রতিহতে রাজনৈতিক দল এবং জনগণকে এগিয়ে আসতে হবে। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল ধরলে নৈরাজ্য এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে দোষররা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত। সবার সহযোগিতায় একটি উৎসবমুখর পরিবেশ উপহার দিতে পারবে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, তার আগেই ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বইছে ছাত্র সংসদ নির্বাচনের হাওয়া। এর মধ্যেই দেশের বিভিন্ন জায়গায় ঘটছে সংঘাত সংঘর্ষের ঘটনা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব ঘটনা ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গতকাল আপনারা হয়তো পাইছেন কিনা, চিটাগাঁও কিন্তু গতকাল রাত্রে একটা ঘটনা ঘটে গেছে। এখন এইটুকুলি ঘটে যাচ্ছে, বাট এইগুলি যেন আস্তে আস্তে কমায় যায় এবং এটার জন্য আপনাকে সবারই সাহায্য এবং সহযোগিতা দরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন বানচালের চেষ্টা চলছে, তা প্রতিহতের দায়িত্ব রাজনৈতিক দল, জনগণ এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ সবার। যেই পার্টিটার কার্যকলাপ নেই তারা তো চাবি নির্বাচনটা ভঙ্গ করার জন্য। এদেরও একটা সংখ্যা তো রয়ে গেছে। এখন এই সংখ্যাটারে প্রতিহত করার দায়িত্ব হলো রাজনৈতিক দল এবং আপনাদের সবাই মিলে আমাদের নির্বাচনটারে বাধাগ্রস্ত করতে না পারে। উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। জনগণের অংশগ্রহণ নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য যতটা প্রস্তুতি নেওয়া দরকার
আমরা ততটা প্রস্তুত, এবং বাকিটা নির্ভর করে জনগণ আপনারা এবং রাজনৈতিক পার্টিগুলোকে। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি আসন্ন ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে আলোচনা হয় কোর কমিটির বৈঠকে। নিরাপত্তা রক্ষা দায়িত্ব দেওয়া, নিরাপত্তা এনশিওর করা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দেশে মোট ভোটার এখন 12,63,05,704 জন। বাদ পড়া 1,30,642 জনকে যোগ করে আজ দ্বিতীয় ধাপে চূড়ান্ত সম্পূরক ভোটার তালিকা দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনার আবুল ফজল সানাউল্লাহ জানিয়েছেন, আগামী নির্বাচনে প্রবাসী ও জেলখানার বন্দীরাও ভোট দিতে পারবেন। শারীরিকভাবে অক্ষম এবং প্রতিবন্ধী ভোটারদেরও ভোটদানের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিতের উদ্যোগ নেওয়া হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে 3টি ভোটার তালিকা করবে কমিশন। দ্বিতীয় ধাপে চূড়ান্ত সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। বাদ পড়া 1,37,642 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন 1,038 জন। নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন ইসি সচিব। অনেকে বাদ গেছিলেন, কিন্তু এখন উৎসাহিত হচ্ছেন এবং নতুনভাবে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হচ্ছেন। সেই বিবেচনায় আজকে আমাদের ভোটার সংখ্যা হচ্ছে, আমি আবারও বলছি, 12,63,07,504 জন। আমরা আরেকটা তালিকা 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদেরকে নিয়ে আমরা 31শে অক্টোবর আরেকটা তালিকা আপনাদের কাছে প্রকাশ করব, এবং সেটার সময় অনুযায়ী আমরা নির্ধারিত করে আমাদের ভোটার তালিকা চূড়ান্ত করব। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সকল শ্রেণীর অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। এবার নির্বাচনে প্রবাসী ও জেলখানার বন্দীরা ভোট দিতে পারবেন, জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি শীর্ষক সেমিনারে এসব বলেন তিনি। আমরা যেখানে নির্বাচনই ভুলে গেছিলাম, নির্বাচনে অংশগ্রহণ, তাও আবার বিশেষভাবে চাহিদা সম্পন্ন মানুষের অংশগ্রহণ, এগুলো তো আমাদের প্রায়োরিটি লিস্টে অনেক পিছনে ছিল। এখন অন্তত পক্ষে এটা সামনে এসছে এবং আমরা এটা নিয়ে কথা বলতে পারছি। মনে করি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সকল জনগোষ্ঠীর অংশগ্রহণ যেমন গুরুত্বপূর্ণ, তেমনিভাবে সকল জনগোষ্ঠীর জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি করাটাও গুরুত্বপূর্ণ। প্রতিবন্ধীদের ভোটাধিকার নিশ্চিতে সব ধরনের সহায়তা করবে ইসি, জানান সিনিয়র সচিব। আমাদের সংবিধানের কোন ধারায় এটাকে কোনোভাবেই লিমিটেশন আনা হয়নি। দেয়ার ইজ নো লিগ্যাল ব্যারিয়ার। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এসএম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের হয়েছে। প্রতিপক্ষের রিট আইনিভাবে মোকাবেলার ঘোষণা দিয়েছেন এসএম ফরহাদ। 2-1 প্রার্থী এই রিটকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলছেন, আর নির্বাচন কমিশন জানিয়েছে আদালতের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। অভিযোগ, আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন এসএম ফরহাদ। এরপরও তিনি কিভাবে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে প্রার্থী হলেন এমন প্রশ্ন তুলে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়েছে। এ বিষয়ে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে অপরাজয় 71 অদম্য 24 প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বলেন, ডাকসুর গঠনতন্ত্র মতে ছাত্র শিবিরের কেউই নির্বাচন করতে পারেন না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে ঐতিহাসিক যে ভূমিকা এবং ঐতিহাসিক যে স্ট্যান্ড বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, সেটি আসলে আমাদের ডাকসুর যে গঠনতন্ত্র, ডাকসুর যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটির সাথে সরাসরি বিরোধিতা করে। তাদের সংবাদ সম্মেলন শেষ হওয়ার আগেই পূর্ব ঘোষিত সময়ে মধুর ক্যান্টিনের অপর পাশে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এ সময় প্রতিপক্ষের রিট আইনিভাবে মোকাবেলার ঘোষণা দেন ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এসএম ফরহাদ। বেশ কয়েকটি দল দীর্ঘদিন ধরে সাদিক ভাইকে নিয়ে কিংবা আমাকে নিয়ে বিভিন্ন ভিডিও এডিট করে, ছবি এডিট করে নানা অপপ্রচার এবং প্রপাগান্ডার চাইতে অন্তত কোর্টে গিয়েছেন, এটা খুবই ভালো। আমি আপনাকে ওয়েলকাম করছি। আপনি যিনি কোর্টে রিড করেছেন আমার প্রার্থিতা চ্যালেঞ্জ করে প্রার্থিতা বাতিলের জন্য, আপনাকে ওয়েলকাম। এবং স্বভাবতই ছাত্র শিবিরের জায়গা থেকে এবং আমাদের জায়গা থেকে কোর্টের রায়ের প্রতি এবং আইন এবং আদালতের প্রতি আমাদের রেসপেক্ট অলওয়েজ ছিল, সামনেও থাকবে। রিটের বিষয়ে অন্যান্য প্রার্থীরাও তাদের মতামত জানিয়েছেন। রিটটা কেন 6-7 দিন আগে করা হলো? নির্বাচন 9 তারিখ। আপনার যদি রিট করতে হয়, আপনার তো রিট করা উচিত ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে প্রথমে, কেননা
তারা যদি এই ছাত্র সংগঠন যদি স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণই করে, তাহলে তো বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে নির্বাচনের আওতাভুক্ত করে সর্বপ্রথম পক্ষপাত দুষ্টতা আচরণ দিয়েছে। বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আগামী মঙ্গলবার রিট আবেদনটির উপর শুনানি হবে। সেদিন কোর্ট থেকে কোনো নির্দেশনা এলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডাকসুর নির্বাচন কমিশন। আমাদের কাছে যদি এ ধরনের বিষয় কোর্ট থেকে যদি আসে, তাহলে আমরা আসলে সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা, আমরা সেই জবাব দেওয়ার ব্যবস্থা করব। এদিকে দিনভর প্রচার প্রচারণায় সরব ছিল ক্যাম্পাস। অভিযোগ পাল্টা অভিযোগ ছিল অনেকের। টানার 4 দিন বন্ধের বিষয়েও দ্বিমত জানান কেউ কেউ। নির্বাচনে বুথের সংখ্যা 500 থেকে বাড়িয়ে 710 করা হয়েছে। 9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। প্রতিটি ভোটার 7 মিনিট সময়ের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করলে বিকাল 3টার মধ্যে ভোটদান কার্যক্রম শেষ হওয়ার কথা। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। রাকসু নির্বাচনে নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রোববার মনোনয়ন বিতরণের শেষ দিন সকাল থেকে এই দাবিতেই রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে ছাত্রদল। এই অবস্থায় মনোনয়নপত্র সংগ্রহ করতে আসা অন্যদের সাথে দফায় দফায় উত্তেজনা তৈরি হয়। উভয় পক্ষের মধ্যে একাধিকবার হাতাহাতি ধস্তাধস্তির ঘটনা ঘটে। দুপুরে তালা ভেঙে মনোনয়নপত্র সংগ্রহ করে ছাত্র শিবির এবং কয়েকজন সাবেক সমন্বয়ক। রাকসু মনোনয়ন ফরম বিতরণের শেষ দিনে নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে তালা মেরে অবরোধ করে ছাত্রদল। পরে জুলাই অভ্যুত্থানের সাবেক কয়েকজন সমন্বয়ক আসলে শুরু হয় উত্তেজনা ও ধস্তাধস্তি। দুপুর 2টা পর্যন্ত দফায় দফায় এসব ঘটনা চলতে থাকে। এর আগে বেলা 1:15টার দিকে ছাত্রদলকে সরিয়ে তালা ভাঙে সাবেক সমন্বয়করা। এরপর পুনরায় চালু হয় রাকসুর মনোনয়ন ফরম বিতরণ। এ সময় মনোনয়ন ফরম উত্তোলন করে ইসলামী ছাত্র শিবির ও সাবেক সমন্বয়করা। প্রশাসনকে কারা আটকায় এটা আমরা দেখে নিব ইনশাআল্লাহ। সাধারণ শিক্ষার্থীরা রক্তের উপর দাঁড়িয়ে এই ক্যাম্পাস স্বাধীন হয়েছে। আর কোন আধিপত্যবাদী শক্তি আর কোন প্রথম বর্ষ শিক্ষার্থীদের ইনক্লুড করা এটা একটা যৌক্তিক দাবি, কিন্তু এটাকে ইস্যু করে তারা যে নির্বাচন বানচাল করার চেষ্টা করেছে এটা অবশ্যই ন্যাক্কারজনক হিসেবে আমি বলছি। দুপক্ষের উত্তেজনা চলাকালে গরমে কয়েকজন অসুস্থ হলে তাদের বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয় বলে জানিয়েছে প্রশাসন। প্রত্যেকটা শিক্ষার্থী নিজস্ব চিন্তা চেতনা দিয়ে, চিন্তা ভাবনা দিয়ে কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক সেটা বিবেচনা করা উচিত। এইখানে যারা প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির জন্য আন্দোলন করছে, সাবেক সমন্বয়কদের অভিযোগ ছাত্রদল রাকসু বানচাল করার জন্য কোষাধ্যক্ষ কার্যালয়ে তালা দিয়েছে। আমরা শিক্ষার্থীরা মনোনয়ন তোলার জন্য আসছিলাম, কিন্তু আমরা এখানে এসে দেখতে পেলাম যে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দেয়া, এবং আমরা যখন এটা তালা খুলতে যাব তখন এখানে ছাত্রদল আমাদের শিক্ষার্থীর উপর বহিরাগত নীতি হামলা করে। তবে ছাত্রদল বলছে তাদের দাবি না মানা পর্যন্ত তারা অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাবেন। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার যেন তারা নিশ্চিত করে, এটাই আমাদের দাবি এবং এক দফায় এক দাবি। রাকসু নির্বাচন কমিশন বলছে যখন রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল তখন বর্তমানে প্রথম বর্ষে থাকা শিক্ষার্থীরা ভোটার হওয়ার সব যোগ্যতা পূরণ করতে পারেনি। তাদের এখন পর্যন্ত আইডি কার্ড তৈরি হয়নি, তাদের হল সংশ্লিষ্টতা সম্পন্ন হয়নি। এই দুইটা কাজ সম্পন্ন না হলে ভোটার তালিকায় তাদেরকে ইনক্লুড করা যাবে না। সাইফ আহমেদ, যমুনা নিউজ। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে বের হয়ে আসছেন এনসিপি নেতৃবৃন্দরা। খুব সম্ভবত তারা এখন কথাও বলবেন, আমরা একটু দেখে আসতে চাই কি বলছেন তারা। প্রভাবিত করার চেষ্টা করত, যারা বিরোধী দল হবে কারা সরকারে নির্বাচন করতে পারবে কি পারবে না, নানা বিষয়ে আপনারা তারা প্রভাবিত করত। সর্বশেষ 2024 সালের ইলেকশনের আগেও আপনারা দেখতে পারবেন বিভিন্ন দলকে নির্বাচনে এনে নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখার জন্য নানা ধরনের গ্রেপ্তার প্রভাবিত করার চেষ্টা করেছে। ফলশ্রুতিতে গুম কমিশন যে বিষয়টি এখানে উঠে এসেছে সেটাকে আমলে নিয়ে যথাযথ যেন পদক্ষেপ গ্রহণ করা হয়। আরেকটি বিষয় আমরা বলেছি যে ইতিমধ্যে জাতীয় ঐক্যমত কমিশন জুলাই সনদের চূড়ান্ত পর্যায়ে আছে, এখনও চূড়ান্ত হয়নি। সেই জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আমরা বলেছি জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয়, এবং সেই গণপরিষদের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘ 54 বছরের যে রাজনৈতিক সংকট, যে একক ব্যক্তিকেন্দ্রিক যে স্বৈরতান্ত্রিক মনোভাব কিংবা কাঠামো গড়ে উঠছে সেটার স্থায়ী সমাধানের জন্য আমরা মনে করি আগামী নির্বাচনটি
গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে এবং সেটা নতুন সংবিধান প্রণয়ন করবে। একই সাথে আমরা দেখেছি বর্তমান যে নির্বাচন কমিশন আছে, এই কমিশন গঠনের সময় আমরা তখন নাগরিক কমিটির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়েছিলাম এবং এখনও আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি সেই বিষয় যে নির্বাচন কমিশন তাদের সক্ষমতা এবং নিরপেক্ষতার বিষয় যেন প্রধান উপদেষ্টা ভূমিকা রাখেন। কারণ আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন পূর্বেও একটি নির্বাচন করার পূর্বে যা সীমানা নির্ধারণ নিয়ে ইসি ভবনের মধ্যে যেভাবে হচ্ছে অন্য পক্ষকে যেভাবে হামলা করা হয়েছে, সেই বিষয়টি আসলে ইসির সক্ষমতা এবং একই সাথে তার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন আসছে। একই সাথে আমরা আরেকটি বিষয় গত কয়েকদিন ধরে লক্ষ্য করেছি যে সরকারের পক্ষ থেকেই কিন্তু গত 3টি নির্বাচন, আমরা যমুনায় ছিলাম, সেখানে এনসিপির একজন নেতা কথা বলছিলেন, সরাসরি দেখছিলেন আপনারা। স্থানীয় প্রশাসনের আশ্বাসে ঢাকা ময়মনসিংহ রেলপথ থেকে অবরোধ তুলে নিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে সকাল 11:30টায় 3 দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকার ঢাকামুখী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করা হয়। এতে প্রায় 4 ঘন্টা ধরে ট্রেন চলাচল বন্ধ থাকে এবং বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকে পড়ে, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শিক্ষার্থীদের দাবি ডিএই, বিএডিসি সহ অন্যান্য সব গবেষণা প্রতিষ্ঠান 10ম গ্রেডে কৃষিবিদদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে। এছাড়া 9ম গ্রেডে বিএডিসির কোটা বাতিল করতে হবে। দীর্ঘদিন ধরে এসব দাবি জানানো হলেও কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ দেশের 9টি কৃষি বিশ্ববিদ্যালয় একসাথে আজকে আমরা সারা দেশে এগ্রি ব্লকেট কর্মসূচি পালন করছি এবং আমরা মূলত হচ্ছে ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে এবং আমাদের কৃষিবিদ ঐক্য পরিষদ কর্তৃক গঠিত যে হচ্ছে 3টি দাবি রয়েছে, সেই 3টি দাবির প্রেক্ষিতে আমরা আজকে এগ্রি ব্লকেট কর্মসূচি পালন করছি। তারা তাদের নামের সামনে কৃষিবিদ যে উপাধি সেটা লাগাতে, এই উপাধিটি কিন্তু আমাদের যে বিএসসি ইন এগ্রিকালচার আছে তাদের জন্য একটি সম্মান এবং আমরা আমাদের উপাধিটি হরণ করতে দেব না। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ একাডেমিক কাউন্সিলের প্রায় 227 শিক্ষককে জয়নুল আবেদিন মিলনায়তনের ভেতরে রেখে গেটে তালা দিয়েছে শিক্ষার্থীরা। এ বিষয়ে আমাদের সহকর্মী হোসাইন শাহিদ খোঁজ খবর রাখছেন, একটু জেনে আসতে চাই এখনকার কি অবস্থা। শাহিদ, এখন কি পরিস্থিতি দেখছেন? আন্দোলনকারীদের দাবি দেওয়া সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানাবেন। আসলে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পশুপালন এবং ভেটেরিনারি যে অনুষদ, তার 2টি অনুষদকে একসাথে একীভূত করার যে দাবি শিক্ষার্থীদের, তা বেশ কিছুদিন ধরে তারা আন্দোলন করছিলেন। আজকে এই বিষয়ে একাডেমিক কাউন্সিলের একটি বৈঠক ছিল, সেই বৈঠকে এই বিষয় নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা। তো সেই বৈঠকটি যখন শুরু হয় 11টার দিকে, বেলা 11টার দিকে, ঠিক তখন এইখানে যারা শিক্ষার্থীরা আন্দোলনরত ছিলেন তারা শিক্ষকদেরকে ভিতরে রেখেই তালা দিয়ে দেন। ভিতরে প্রায় 2 শতাধিক শিক্ষক রয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সাথে প্রক্রিয়াল বডি যারা সবাই ভিতরে তালাবদ্ধ অবস্থায় আছেন। এই মুহূর্তে এখানে ময়মনসিংহ জেলার যিনি জেলা প্রশাসক রয়েছেন তিনি ঘটনাস্থলে এসেছেন এবং পুলিশের ঘটনাস্থলে এসেছে। ছাত্রদেরকে তারা বোঝানোর চেষ্টা করছেন যে দাবি নিয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন যে কোনোভাবেই এই দাবি সম্পূর্ণ মানা না হলে তারা আন্দোলন চালাবেন না, তালা খুলবেন না। প্রায় বেলা 11টা, সকাল 11টা থেকে এখন রাত 7-8টা বাজতে চলেছে। এই পুরোটা সময়ই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এখানে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। এই মুহূর্তে জেলা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই তালা খুলে দেওয়ার জন্য, কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে কোনোভাবেই তাদের দাবি যে পর্যন্ত পূরণ না হবে সে পর্যন্ত তারা খুলবেন না এবং ভিতরে প্রায় 2 শতাধিক শিক্ষক মতো শিক্ষক আছেন সেখানে, যেমনটি দর্শকদের জানাচ্ছিলাম। ধন্যবাদ শাহিদ বিস্তারিত জানানোর জন্য। দেশে নুরুল হক নূরের চিকিৎসায় নিরাপত্তা হুমকি রয়েছে, তাই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। দুপুরে ঢাকা মেডিকেল কলেজের সামনে ব্রিফিংয়ে দাবি জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। দেশবাসীর কাছে নূরের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার সহধর্মিণী। এদিকে ঢাকা মেডিকেলের পরিচালক বলেছেন নূরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, খুব দ্রুতই ক্যাবিনে দেয়া যাবে। ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদ সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের শারীরিক অবস্থা উন্নতির দিকে, ধীরে ধীরে কথা বলতে ও বুঝতে পারছেন তিনি।
হাসপাতালটির পরিচালক জানান, নাক ও চোয়ালের হাড় ভাঙা, মস্তিষ্কে রক্তক্ষরণ সহ 4টি গুরুতর সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন নূর। শিগগিরই তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে নেওয়া যাবে বলে আশাবাদী তিনি। কিছু ইন্ট্রাক্রেনিয়াল হ্যামারেজ ছিল, যদিও খুব বেশি না, এটা অল্প পরিমাণে ছিল এবং আমাদের যে সিটি স্ক্যান পরবর্তীতে আমরা করেছি, আমরা দেখেছি যে এটা রিজলভ হয়ে গেছে মোটামুটি। এখন উনি ভালো আছেন। নূরের স্ত্রী মারিয়া নূর দেশবাসীর কাছে স্বামীর সুস্থতার জন্য দোয়া চাইলেন। নূরের দলের পক্ষ থেকে হামলাকারীদের শাস্তির দাবি জানানো হয়। দেশে চিকিৎসা চললে নিরাপত্তা নিয়েও শঙ্কিত তারা। উন্নত ট্রিটমেন্টের জন্য মানে বাহিরে যাতে ওর চিকিৎসার ব্যবস্থাটা করা হয়, এটাই হলো আমার মানে আশা। মামলা তো অবশ্যই করব। নুরুল হক নূর নিজে বাদী হয়ে মামলা করবেন, কিন্তু কথা হলো হামলা তো করেছে সেনাবাহিনী এবং পুলিশ। সেনাবাহিনীর নামে কি আসলে মামলা নেওয়া হবে? দুপুরে গণ অধিকার পরিষদ সভাপতিকে দেখতে হাসপাতালে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। এ সময় তিনি বলেন, পরিকল্পিতভাবেই নূরের উপর হামলা করা হয়েছে। আমি মনে করি উদ্দেশ্য প্রণোদিত গভীর চক্রান্তের অংশ এবং 5ই আগস্টের পরাজিত শক্তিরাই আজকে নানাভাবে নানা কায়দায় তারা তাদের বিষ দাঁত বসানোর চেষ্টা করছে। স্বাস্থ্য, স্থানীয় সরকার ও সমাজ কল্যাণ উপদেষ্টাও আসেন ঢাকা মেডিকেলে। নূরের চিকিৎসার খোঁজখবর নেন 3 উপদেষ্টা। স্থানীয় সরকার উপদেষ্টা সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে। সরকার ও রাজনৈতিক দলগুলো তা কখনো সমর্থন করবে না। কিভাবে আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী সংসদকে বারবার বৈধতা দিয়েছে জাতীয় পার্টি, কিভাবে ভারত থেকে প্রেসক্রিপশন এনে বাংলাদেশের তারা একটা কৃত্রিম সংসদ তৈরি করেছে, কৃত্রিম গণতন্ত্র দেখিয়েছে। এই হামলার দায় দায়িত্ব সরকার এড়াতে পারে না বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। গাইবান্ধার সাঘাটায় 18 বছর বয়সী এক নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নববধূর স্বামী কারাগারে। শনিবার বিকেলে আটক স্বামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। স্থানীয়রা জানিয়েছে, গত বুধবার রাতে পারিবারিকভাবে আসিফ মিয়ার সাথে ভুক্তভোগী ওই তরুণীর বিয়ে হয়। শুক্রবার দুপুরে আসিফের বাড়িতে বৌভাতের অনুষ্ঠানে স্বজনরা গেলে তরুণী জানায়, বৃহস্পতিবার রাতে স্বামী আসিফ 6 বন্ধুকে বাড়িতে ডেকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় নববধূর ভাই সেদিন মামলা দায়ের করেন। অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী এবং তার 6 বন্ধুকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে 6 বন্ধুকে আবার ছেড়েও দেওয়া হয়। পুলিশ জানায়, তদন্তে দোষী হলে তাদের আবার গ্রেফতার করা হবে। এদিকে ভুক্তভোগী তরুণীকে পরীক্ষা করে নির্যাতনের প্রমাণ পাওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। আমরা তৎক্ষণাৎ মহিলা অ্যাটেন্ডেন্স সহ পরীক্ষা করি। পরীক্ষা করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ওনার পার ভ্যাজিনাল ব্লিডিং ছিল, রক্তপাত হচ্ছিল এবং ওনার শরীরেও কিছু ক্ষতচিহ্ন ছিল, যার কারণে আমার দেখে প্রাথমিকভাবে রেপ কেসই মনে হয়েছে। মুন্সিগঞ্জে সেপটিক ট্যাঙ্কে কাজ করতে গিয়ে 3 শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বিকেলে শহরের একটি 2তলা ভবনের সেপটিক ট্যাঙ্ক থেকে নিহত 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের নাম ইব্রাহিম, শাহিন ইসলাম, ফিরোজ বলে নিশ্চিত করেছে পুলিশ। স্থানীয়রা জানান, দুপুরে সেপটিক ট্যাঙ্কে কাজ করার জন্য ইব্রাহিম এবং ফিরোজ নামের 2 শ্রমিক নিচে নেমে অচেতন হয়ে পড়ে। 2 জন উঠে না আসলে পরবর্তীতে অপর শ্রমিক শাহিন তাদের উদ্ধারে সেপটিক ট্যাঙ্কে নামে। এরপর তারা 3 জনই অচেতন হয়ে পড়ে। ফায়ার সার্ভিস 3 জনের মরদেহ উদ্ধার করে। ওই ঢাকনাটা বন্ধ ছিল, ঢাকনাটা সাথে সাথে খুলে তারা নিচে নামার মাত্রই তারা অক্সিজেন কাটা হয়ে মৃত্যুবরণ করে। তাদের 2 জনের বাড়ি আমরা প্রাথমিকভাবে গাইবান্ধা জেলায় এবং একজনের বাড়ি বগুড়া জেলায় বলে জানতে পেরেছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। হামাসের সামরিক শাখা আল কাসিম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দার অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন ইসরায়েলি কর্মকর্তারা। শনিবার এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে টাইমস অব ইসরায়েল। উপত্যকার গাজা সিটিতে হামাস মুখপাত্র আবু ওবায়দাকে লক্ষ্য করে এই অভিযান চালায় আইডিএফ। আর এতে জানানো হয়, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি হামাস। এর আগেও আবু ওবায়দার অবস্থান লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে তেল আবিব, তবে বারবারই মৃত্যুর মুখ থেকে তিনি ফিরে আসেন। দীর্ঘদিন ধরে হামাসের মুখপাত্র হিসেবে কাজ করছেন আবু ওবায়দা নামে পরিচিত হুদায়ফা সামির আব্দুল্লাহ আল কাহলৌত। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।